সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্বাগত জানাচ্ছি হাতিল আজকের সংবাদপত্রে। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন রাহিদ এজাজ, কূটনৈতিক বিশ্লেষক। স্বাগত জানাচ্ছি রাহিদ আপনাকে। জি, বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হচ্ছে কারো কণ্ঠরোধ নয়, বিদায় বললেন সাকিব। মানবজমিন সংস্কার কমিশনের রিপোর্ট পাওয়ার পর নির্বাচনের তারিখ নির্ধারণ, 7 স্টার গ্রুপে জিম্মি প্রবাসী কল্যাণ ব্যাংক। কালের কণ্ঠ, ডলার জোগাড়ে ইউনুস কারিশমা, ইলিয়াস মোল্লার টাকার খামার। আমাদের সময় বাক স্বাধীনতা সম্মত রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ, অবসরের ঘোষণা সাকিবের। আজকের পত্রিকা, সাকিবের শেষ কোথায়, কানপুর নাকি মিরপুর? ভারত বিএনপির সম্পর্কের বরফ গলছে। জায়গায় দিন, শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত। টেস্ট ও টি-20 থেকে অবসরের ঘোষণা সাকিবের। কালবেলা থানায় পড়েছে নথি, আলামত মামলার ভাগ্য নিশ্চিত। অপরাধ করলে হাসিনাকে এনে বিচার করা উচিত। দেশ রূপান্তর মন্ত্রী আর দুর্নীতিকে মেলান এপিএস, ফুল কাটা পেরিয়ে সীমান্তে। প্রতিদিনের বাংলাদেশ, অন্তর্বর্তী সরকার কারো কণ্ঠরোধ করবে না, যে কোনো সময়ের চেয়ে চাঙ্গা ভাব বিএনপিতে। খবরের কাগজ, অন্তরালে ক্রিকেটের নক্ষত্র, 3 গুণ বেশি রোগী ভর্তি, শয্যা সংকট। ইনকিলাব তিস্তা মহাপ্রকল্প শুরুর দাবি, অপরাধী হলে হাসিনাকে দেশে ফিরে বিচারের আওতায় আনা উচিত, ডক্টর ইউনুস। দৈনিক বাংলা, সংস্কার বাস্তবায়নে বিশ্বব্যাংক $3.5 বিলিয়ন ঋণ দেবে। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টকে বিদায় বলতে চান সাকিব। সংগ্রাম, বিদ্যুতের ভুতুরে বিলে দিশেহারা শত শত গ্রাহক, অপরাধী হলে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের আওতায় আনা হবে। আলোকিত বাংলাদেশ, যান আর জলচটে দুর্ভোগ, সরকার কারো কণ্ঠরোধ করবে না। করতোয়া নির্বাচনে লড়বেন না ডক্টর ইউনুস। তানজিম হত্যায় 2 মামলা, আসামি 25। ফ্রাইডে, টিবিএস ফ্রাইডে, Hasina should be extradited to have brought to justice if she committed crimes, Yunus। শিরোনাম তো অনেক ধরনের, তবে আমাদের শিরোনাম হচ্ছে যে আপনার কাছে, যেহেতু আপনি কূটনীতি নিয়ে বিশ্লেষণ করেন, সেটা হচ্ছে জাতিসংঘে বাংলাদেশের এবারের কূটনীতি, এবারের ডিপ্লোমেসি কেমন দেখলেন? ধন্যবাদ মতি ভাই, অনেকদিন পরে আমার সঙ্গে এই অনুষ্ঠানে এলাম। যেটি অনুষ্ঠানের আগে বলছিলাম যে আপনার তো অবশ্যই জানার কথা, এবং আমার নিজের অভিজ্ঞতা তো জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন, বিশেষত রাজনৈতিক দলগুলোর ক্ষমতা থাকাকালে আমরা দেখেছি সর্ট অফ ফানফেয়ার। এবং যদি বলেন হ্যাঁ, টিভি মিডিয়া যায়, একগাদা সাংবাদিক গিয়ে থাকে, কিন্তু সেখানে কথার ফুলঝুরি ছাড়ানো ছাড়া খুব বেশি একটা কিছু দেখি না। কিন্তু এবারেই আমি যদি বলি গুণগত দিক থেকে, যে একটা ইউএনজিও যে পিওর বায়োল্যাটারাল ভিজিটের মতো বা স্টেট ভিজিটের মতো খুব বিজনেস ওরিয়েন্টেড হতে পারে, আমরা ইতিমধ্যেই তা দেখছি। আমি যদি মাত্রার কথা বলি, এবং এটার জন্য অবশ্যই ব্যক্তির ক্যারিশমা বা তার প্রোফাইলিং একটা ফ্যাক্টর। যে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনুস যুক্তরাষ্ট্রের 2 শিবিরে, ডেমোক্রেট তো বিশেষ করে ঘনিষ্ঠ এবং রিপাবলিকানদের মধ্যে প্রচুর বন্ধু আছে। তিনি যুক্তরাষ্ট্র একাধিক পুরস্কার পেয়েছেন, সামাজিক ব্যবসার বেশ কিছু প্রজেক্টসে যুক্তরাষ্ট্রের কিছু ব্র্যান্ডস আছে। তো সব মিলিয়ে তার একটা যে প্রোফাইল আছে, অবশ্যই সেই প্রোফাইলটা এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশেষ করে জো বাইডেনের সঙ্গে তার সাইডলাইনে মিটিংটা হলো, এটাতে বিরল। আমি যদি ভুল না করি, আমি 3 দশকের হিসাব সেটা উল্লেখ করে আমাদের কাগজে একাধিক দিন স্টোরি করেছে, এবং কেউ কেউ বলছেন স্বাধীনতার পর কখনোই অন্তত ইউএনের সাইডলাইনে হয়নি। এবং যে জেস্টারটা জো বাইডেনের ছিলেন, হাতে হাত রেখেছেন, কাছে বুকে টেনে নিয়ে, এবং বললেন যে সর্বাত্মক সহযোগিতা করবে। তো অবভিয়াসলি বাইডেন যখন একটা দেশের এই ধরনের কোনো রাষ্ট্র বা সরকার প্রধানকে একান্তে ডেকে নেন, তার প্রতি কাঁধে হাত রেখেন, তাতে করে কিন্তু যুক্তরাষ্ট্র তো বটেই, পুরো পশ্চিমা বিশ্ব এবং এর পাশাপাশি জাপান বলুন, অস্ট্রেলিয়া বলুন, অন্যান্য দেশ, তারাও কিন্তু কনফিডেন্স পায় যে এই সরকারকে বা এই নেতৃত্বের পাশে দাঁড়ানো দরকার। এটা হচ্ছে একটা কোয়ালিটেটিভ ডিফারেন্স। এবং এর পাশাপাশি যদি বলি যে আমাদের এই যে রাজনৈতিক পট পরিবর্তন হলো 5ই আগস্ট, তার মধ্যে কিন্তু অর্থনীতি বিরাট একটা ধাক্কা, সেটা অনেক দিন ধরে চলছিল। রাশিয়া ইউক্রেন ওয়ার, আপনার মিডল ইস্ট সিনারিও। এর চেয়ে বড় ঘটনা হচ্ছে যে 15 বছর যে আওয়ামী লীগ শাসন আমলে প্রচুর দুর্নীতি হয়েছে, লুটপাট হয়েছে, ব্যাংক খালি করে দেওয়া হয়েছে, এবং প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে। তো সবগুলো মিলিয়ে ইকোনমি কিন্তু ক্রিপল ডাউন করে গেছে। তো সে জায়গায় কালকে আমাদের সময় গতকাল হয় ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে মিটিংয়ে নতুন করে
$2 বিলিয়ন ঘোষণা এসছে, আরও 150 বিলিয়ন আছে পাইপলাইনের, সামনে আরও কিছু আসবে। এর আগের দিন IMF এর MDর সাথে মিটিং হয়েছে। তো টাকা পয়সার দিকেও যদি দেখি এটি খুব বড় রকমের ব্যাপার, এবং মিটিংগুলো যদি কোয়ালিটির দিকে তাকায়, চাইনিজ কাউন্সিলর বা ফরেন মিনিস্টার ওয়াং ই, তার সাথে একটা মিটিং হয়েছে, সেটা চাইনিজদের আগ্রহে, এবং সেখানে তারা বলেছে, উনি কিছুদিন আগে ঢাকায় চাইনিজ অ্যাম্বাসেডারকে বলেছিলেন, তোমরা তোমাদের সোলার প্যানেল বা ওই সোলার এনার্জিতে আমাদের এখানে ইনভেস্ট করো বা ইন্ডাস্ট্রি রিলোকেশন করো। তো সেটাতে আজকে ওয়াংই তার আগ্রহের কথা বলেছেন। এবং পাশাপাশি এখানে কিন্তু আমি যদি বলি প্রতীকীভাবে চাইনিজ সোলার প্যানেলের পাশাপাশি অন্যান্য ইন্ডাস্ট্রি রিলোকেশনের কথা বলেছে। আমরা চীনের সাথে এতদিন ধরে দেখেছি বড় বড় প্রকল্প হয়েছে, অবকাঠামো উন্নয়ন হয়েছে, এবং সেখানে বিনিয়োগ এবং সেখানের সেই প্রকল্পগুলোর অর্থকরী নিয়েও কিন্তু প্রচুর তর্ক বিতর্ক আছে, দুর্নীতির প্রসঙ্গ আসছে। তো সে জায়গায় যদি আক্ষরিক অর্থে এটা ঘটতে থাকে, চীন থেকে যদি ইন্ডাস্ট্রি রিলোকেশন হয়, আমি মনে করি যে আমার এখানে কর্মসংস্থানের সুযোগ হবে, এখানে উৎপাদিত পণ্য চীন তৃতীয় একটা দেশে রপ্তানি করতে পারবে। তো সেটি একটা গুণগত পরিবর্তন। তো সব মিলিয়ে আমার কাছে এবারকার জাতিসংঘের কূটনীতিটাকে বাংলাদেশের কনটেক্সটে আমি বলি খুব ইফেক্টিভ এবং বিজনেস ওরিয়েন্টেড হয়েছে, যেটি গত 5 দশকে আমরা দেখিনি। কারণ এই আপনার যুক্তরাষ্ট্রের সমর্থন বলুন, পশ্চিমা সমর্থন বলুন, টাকা পয়সার যে সহায়তা বলুন, সেটা আমরা পাওয়াটা জরুরি ছিল। বাইডেনের পরে সামান্থা পাওয়ার ইউএসএ এর অ্যাডমিনিস্ট্রেটরের সাথে মিটিং হয়েছে। আজ যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের মধ্যে ব্লিংকেনের সাথে শেষ মিটিংটা হলো, এবং সেখানে খুব স্পেসিফিক্যালি তারা বলেছে পলিটিক্যাল এবং ইকোনমিক যে মিউচুয়াল ইন্টারেস্ট আছে, এখানে তারা রিলেশনশিপটা আরও ডিপেন্ড করতে চায়, এবং এই সরকারের প্রতি সর্বাত্মক সহযোগিতা থাকবে, রিফর্মের তারা সব ধরনের। তো সব মিলিয়ে আমি এবারের ইউএনজিএ কূটনীতিটাকে অনেক বেশি বিজনেস ওরিয়েন্টেড এবং এফেক্টিভ একটা অ্যাপ্রোচ বলে মনে করি। এবং যদি বলি, দেখুন এই সফর সঙ্গীর সংখ্যাও কম ছিল, সেটিও কিন্তু একটা গুরুত্বপূর্ণ। আমরা ফলো আপ কতটুকু করতে পারবো? যে নিশ্চয়ই ফলো আপ কতটুকু, আমরা উদ্যোগের কথা বলছি, তাদের সহযোগিতা চাচ্ছি, খুব ভালো কথা। কিন্তু আমি মনে করি আমরা যেভাবে আগাচ্ছি এবং সারাটা পাচ্ছি, সেই সারাটা পাওয়ার পাশাপাশি কিন্তু আমার দায়িত্ব কর্তব্য বেড়ে যায়, এটা ভুলে গেলে চলবে না। যে এই যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক টানাপোড়েনের বড় এবং প্রধান বিষয় ছিল ডেমোক্রেসি, হিউম্যান রাইটসের মতো মূল বিষয়গুলোতে। কাজেই এই যে গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন, এই জিনিসগুলোতে কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব রয়েছে। সেই দায়িত্বের বিষয়টি তারা যেন ভুলে না যান, তারা যেন মনে না করেন যে ছাত্র আন্দোলনকে ঘিরে যেটি পরবর্তীতে ছাত্র গণ অভ্যুত্থানে পরিণত হয়েছে, তার জবাবদিহিতা, নৃশংসতা বা আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধের বিচারেই কিন্তু একমাত্র দায়িত্ব নয় তারা যেহেতু সংস্কারের কথা বলছেন এবং সরকার কমিশন করেছেন 11 তারিখ যেটা হয়েছে, তো এই সংস্কারগুলো করে তারা যেন গণতান্ত্রিক উত্তরণের পথে খুব স্মুথলি যান, যে সাপোর্টটা তারা পাচ্ছেন সেই সাপোর্টের উপর ব্যাংক করেন, সেজন্য আমার মনে হয় তাদের খুব সুচিন্তিতভাবে, খুব ভারসাম্য রেখে কাজ করাটা জরুরি। অনেক ধন্যবাদ। আপনি জানেন যে প্রফেসর ইউনূস অন্তর্বর্তী সরকার কারো কণ্ঠরোধ করবে না, এই একটা ঘোষণা দিয়েছেন, এটাকে আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, এটা তো খুব অবভিয়াসলি, দেখুন যেটা বলছিলাম যে কোটা সংস্কার বিরোধী আন্দোলনটা শুরু হয়েছিল কিন্তু শান্তিপূর্ণ একটা আন্দোলন, ছাত্রদের আন্দোলন, যেটি প্রধান বিরোধী দল ছিল সহ অন্যরা করতেই পারে নাই। বা আজকে যদি আমরা এভাবে দেখি, একটা নির্বাচিত সরকার, নির্বাচনটা নিয়ে প্রচুর প্রশ্ন আছে, কিন্তু সেই নির্বাচিত সরকার ছাত্র জনতার অভ্যুত্থানে কেন পালিয়ে যেতে হলো, দেশ ছাড়তে হলো? কারণ রাজনৈতিক কোনো অল্টারনেটিভ এখানে ছিল না, বিরোধীদেরকে দমন করা হয়েছে, পীড়ন করা হয়েছে। শুধু বিরোধী বলে নয়, মুক্ত চিন্তা নিয়ে, ভিন্ন মত নিয়ে যারাই কথা বলতেন তাদেরকে দমানো হয়েছে। জিনিসগুলো দমাতে দমাতে এমন একটা জায়গায় গেছে, দেয়ালে পিঠ থেকে গেছে মানুষের। আজকে এই ছাত্র জনতার আন্দোলনে যদি সকল বয়সের, মতের, রাজনৈতিক মতাদর্শের মানুষ যদি না আসতো, সেটি তো এই অভ্যুত্থানের চূড়ান্ত রূপ দেখতো না। তো স্বাভাবিকভাবেই ডক্টর ইউনূস মানবাধিকার সমুন্নত রাখার বিষয়টিকে সর্বাগ্রে রাখছেন, বিশেষ গুরুত্ব দিচ্ছেন, এবং এটাও আমাদের মনে রাখা দরকার। আমরা কিন্তু দেখেছি আওয়ামী লীগ সরকারের আমলে তাকে যেভাবে কোণঠাসা করে রাখা হয়েছে, প্রতিনিয়ত তাকে তার সমালোচনায় মুখর ছিল রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে। তো এই জায়গাতে তিনি হয়তো দেখছেন, বুঝছেন, এবং মানুষের প্রত্যাশা সেটাই যে ভিন্ন মত বা ভিন্ন স্বরের যেন একটা স্পেস থাকে বাংলাদেশে, এবং সেই থাকাটা
খুব জরুরি, এবং সেটি না থাকলে কি হয় আমি মনে করি বাংলাদেশ তো বটেই, এই অঞ্চল তো বটে, পৃথিবীর অন্যান্য দেশগুলোর জন্য একটা শিক্ষা, যেভাবে আগের সরকারের পতনটা হয়েছে। ধন্যবাদ। এত সবের মধ্যেও কিন্তু একটা ছোট্ট ঘটনা মানে সবার দৃষ্টি কেড়েছে, সেটা জাহিনকে নিয়ে। জি, ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভে তিনজন ছাত্র নেতা মানে যারা সমন্বয়ক তাদেরকে পরিচয় করে দিয়েছিলেন। এর মধ্যে একজন সম্পর্কিত নানা প্রশ্ন উঠেছে। জি, একজন সম্পর্কিত প্রশ্ন উঠেছে, তার নাম হচ্ছে জাহিন রোহান রাজিন, এবং সে কে, সে আসলে সমন্বয়কদের কেউ কিনা এবং কোত্থেকে গেল, সেই বিষয়টা নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছে। এবং এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে, প্রথমেই আসি একটু আমরা যে আলোচনায় করছিলাম, যখন ডিগনিটারিজরা যুক্তরাষ্ট্রের মাটিতে চলে যান, তাদের সিকিউরিটির জন্য অন্য দেশের নিরাপত্তা বাহিনীর দরকার হয় না, এবং অস্ত্র সমেত আমি যদি ভুল না করি তারা অ্যালাউ করে না এতজনকে। আমেরিকান সিক্রেট সার্ভিস তার দায়িত্ব নিয়ে থাকেন। তো ব্লিংকেনের মতো সাবেক প্রভাবশালী মার্কিন রাষ্ট্রদূতের সংস্থার একটা অনুষ্ঠান, বাংলাদেশের সরকার প্রধান গেছেন, আরও ডিগনিটারিজ ছিল। তো এমন একটি নিরাপত্তার বেড়াজালে থাকা অনুষ্ঠানের মধ্যে এই জাহিন নামে যেই তরুণটিকে নিয়ে আলোচনা হচ্ছে, সে কিভাবে গেল তো বলা, এবং এটা নিয়ে তর্ক বিতর্কের মধ্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এবং বলছেন অনুপ্রবেশকারী এবং অসৎ, তিনি নিজ ব্যবস্থাপনায় ক্লিন্টন ইনিশিয়েটিভের আয়োজনে যোগ দিয়েছিলেন, তার উপস্থিতি উদ্দেশ্য সম্পর্কে জানতাম না, ডেলিগেশন দলের কারোর সঙ্গে যোগাযোগ করেনি, স্যার যখন মঞ্চে ডাকলেন তড়িঘড়ি করে উঠে যান, আমাদের দিকে আসেন, সন্দেহ হলে তাকে আমরা আটকাতে পারিনি, তো অসহায় বোধ করছিল ইত্যাদি ইত্যাদি। এটা আপনাদের স্টোরি। আবার আপনাদের স্টোরি খুব চমৎকারভাবে তার এক বন্ধু ব্যবসায়িক পার্টনার সালোয়ার নামে একজনকে রিচ করেছে, এবং বলা হচ্ছে যে জাহিন একসময় তার বন্ধু ও সহকর্মী ছিল, সে বিদেশে বেড়ে উঠেছে, বেশিরভাগ সময় দেশের বাইরে থাকে, সমন্বয়ক তো দূরের কথা আন্দোলনের বিপক্ষে ছিল, সে একটা ভণ্ড প্রতারক। এখন প্রশ্ন হচ্ছে, এবং এখানে পরে আমি একটা টেলিভিশনে দেখেছি, জাহিন দাবি করছে যে সে একসময় আপনার ক্লিন্টন ইনিশিয়েটিভের সঙ্গে ছিল এবং সে বাইরে পড়াশোনা করছে, যেহেতু অন্যরা তার পাশে যারা ছিল দুই মার্কিন নাগরিক, তারা বলছে তুমিও বাংলাদেশি তরুণ, তুমিও যাও। তো কথা হচ্ছে এরকম হুট করে বললো এবং চলে গেল, এটা তো হতেই পারে না, এটা হওয়াটা বাঞ্ছনীয় না। আমরা যখন দেশে এবং দেশের বাইরে বৈষম্য বিলোপের স্পিরিট নিয়ে আলোচনা করছি, ইভেন খুব কোইন্সিডেন্স হলো প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। জাতিসংঘের এবারের জেনারেল অ্যাসেম্বলির থিমও হচ্ছে তাই, লিভিং নো ওয়ান বিহাইন্ড। তো সেই জায়গায় এরকম যে ছোটোখাটো লুপহোল, যেটা আমি মনে করি আমাদের দেশে তো বটে, নানান জায়গায় চোখে পড়েছে যে এভাবে একজন একটা রাষ্ট্রীয় অনুষ্ঠানে অনুপ্রবেশ করলো, কিভাবে করলো, কেন করলো, তাকে বা অ্যালাউ করলাম কিনা। তো সেই জিনিসগুলোতে বোধহয় আমাদের একটু সতর্ক এবং সজাগ থাকা জরুরি। অনেক ধন্যবাদ আপনাকে। ভারত বাংলাদেশ সম্পর্ক কিছুটা টানাপোড়েন চলছে, সন্দেহ নেই। কোন দিকে মন নেবে? সন্দেহ থাকার তো কোনো নিশ্চয় কারণও নাই, আপনি আমার আরো নিশ্চয়ই বেশি ভালো করে বলতে পারবেন যে এবার 5 তারিখের পর দুই প্রতিবেশীর যে টানাপোড়েনটা চলছে সেটিকে অস্বীকার করার সুযোগ নাই। ইভেন নিউ ইয়র্কে যাওয়া উপলক্ষে প্রেস কনফারেন্সে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন যেটা বলছিলেন, আমি ওনাকে কোট করে বলি যে টানাপোড়েন অস্বস্তি যে নামেই বলি আছে আমাদের মধ্যে, সেটা খুব দৃশ্যমান। এবং এটা হওয়ার কারণও আছে যে বিগত সরকার অনেক বেশি ঘনিষ্ঠ ছিল এবং মানুষ, জনগণের একটা বড় অংশের ধারণা সম্পর্কটা ছিল সরকার এবং সরকারের, জনগণের মধ্যে নয়। তো সেটা যদি না হয় সেটি টেকসই হয় না, এবং তার ফল হচ্ছে এখন যে মানুষের ভারত নিয়ে নানান কথা, এবং অন্যদিকে ভারতের দিক থেকেও আছে সংখ্যালঘু নির্যাতন নিয়ে তাদের মেইনস্ট্রিম মিডিয়ার একাংশ কিন্তু প্রচুর মিসইনফরমেশন এবং ডিসইনফরমেশন সার্কুলেট করেছে, সেটা আবার ভারতেরই কোনো কোনো মেইনস্ট্রিম মিডিয়া এবং ফ্যাক্ট চেকার সহ নাগরিক পরিসরে পাল্টা সমালোচনা হয়েছে। এই মাসে অন্তত 3 জন বাংলাদেশি নাগরিক ভারতের বিএসএফ এর হাতে খুন হয়েছেন, এর মধ্যে 2টা কিশোর কিশোরী ছিল। তারপর সোশ্যাল মিডিয়া বলেন বা লেখালেখির মধ্যে এরকম আসছে বাংলাদেশে যেই
পরিবর্তন ঘটছে, পরিবর্তনের মধ্য দিয়ে এখানে আবার মৌলবাদীর উত্থান ঘটে কিনা, বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্র হয় কিনা, ইত্যাদি ইত্যাদি নানান কিছু আছে। এবং এর সঙ্গে মাত্রা যোগ করেছিল সাম্প্রতিক বন্যা। এরকম ঢল, এরকম বন্যা কখনো আসেনি, যদি এটা নিয়ে মতান্তর আছে। ভারত বলছে তথ্যটা দেওয়া হয়েছিল, ঠিকমতো এখানে রিসিভ হয়নি। তো সব মিলিয়ে এক ধরনের টানাপোড়েনের মধ্যে দিয়ে সম্পর্ক যাচ্ছে। তো এর মধ্যে দিয়ে আমরা যখন আলোচনা শুরুই করেছি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে, বিশেষ উত্তরণ যুক্তরাষ্ট্রের একটা উত্তর পর্যায়ের প্রতিনিধি বাংলাদেশে ঘুরে গেছে, যেখানে এই অঞ্চলের মার্কিন কূটনীতিবিদ হিসেবে পরিচিত ডোনাল্ড লু, তিনি সদস্য হিসেবে ছিলেন এবং সেটাকে লিড করেছিল ওদের ট্রেজারির একজন আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নিউম্যান। তো ওটা দেখে বোঝা যায় আমেরিকা এই পরিবর্তনের সাথে নিজেদেরকে যুক্ত করার জন্য কতটা গুরুত্ব দিচ্ছে। তো লুর প্রসঙ্গটা এই জন্যই এনেছি, আমরা জানি যে লুকে নিয়ে অনেক আলোচনা আছে, নেপাল, পাকিস্তানের পরিবর্তন, সেখানে তার হাতের কথা বলা হয়। তো এই ডোনাল্ড লু বাংলাদেশ, এটা নিয়ে অনেকেই তো বলছে যে পরিবর্তনে যুক্তরাষ্ট্র পেছনে ছিল, ষড়যন্ত্র করেছে, ইত্যাদি ইত্যাদি। এবং আজকে বোধহয় আমি দুটো লেখা পড়ছিলাম যে জো বাইডেনের সাথে ডক্টর ইউনূসের মিটিং এবং আমেরিকা যেভাবে আসছে, তাতে করে এটা খুব সাবস্টেন্সিয়েট করে সেটা। তো সেটা অন্য আলোচনা। লুর প্রসঙ্গটা আমি এই জন্যই আনছি যে ডোনাল্ড লু দিল্লিতে 2+2 মিটিং করে বাংলাদেশে এসেছিলেন, বাংলাদেশ থেকে দিল্লি হয়ে আবার ওয়াশিংটনে গেছেন। তো যেটা আমাদের কাছে খবর সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র চাচ্ছে যে বাংলাদেশ এবং ভারত তার দুজনেরই কমন বন্ধু যুক্তরাষ্ট্র। তো যুক্তরাষ্ট্র চায় না যে তাদের মধ্যে টানাপোড়েন এমন একটা জায়গায় চলে যাক যাতে করে এই অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি হোক। তো তারই অংশ হিসেবে আমি মনে করি যে ইউএনজি এর সাইডলাইনে জয়শঙ্করের সাথে যে তৌহিদ হোসেনের যে মিটিংটা হচ্ছে, এটা যুক্তরাষ্ট্রের একটা পরোক্ষভাবে কোনো ভূমিকা আছে বলে আমি বিশ্বাস করি। আচ্ছা, তো সেইখানে তাদের দুজনের আলোচনাটা হয়েছে এভাবেই যে এক ধরনের এঙ্গেজমেন্টের একটা সিগন্যাল ইন্ডিয়ার কাছ থেকেও আসছে। তো সেটি যত তাড়াতাড়ি হয় সেটি মঙ্গল। যদিও বলা হচ্ছিল, খুব আলোচনা হচ্ছিল যে নরেন্দ্র মোদীর সাথে ডক্টর ইউনূসের দেখা হবে, শিডিউল সংক্রান্ত একটা বিষয় বলা হয়েছে। কারণ উনি কিন্তু নিউ ইয়র্কে গেছিলেন, এর আগে বাল্টিমোরে কোয়াডের একটা মিটিং ছিল, সেই মিটিংয়ে গেছেন। তো শেষ পর্যন্ত দেখা হয়নি। তো আমার যেটা পর্যবেক্ষণ সেটা হচ্ছে কোনো না কোনো লেভেলে হয়তো দুই দেশের মধ্যে আলোচনাগুলো শুরু হবে। আমরা মেবি বিমস্টেক সামিট যদি হয়, সেখানে একটা সম্ভাবনা এখনো রয়ে গেছে এন্ড অফ নভেম্বর, আর যদি নভেম্বরে না হলে জানুয়ারিতে সামিট হবে, সেখানে দেখা হতে পারে। তো দুই পক্ষের দিক থেকে আমার কাছে মনে হচ্ছে যা হয়েছে ভারতও এঙ্গেজ হতে চায় এবং এঙ্গেজ না হয়ে উপায় নেই। কারণ দেখুন, আমি যদি ভুল না করি, মোটামুটি গত 1 দশকের বেশি সময় ধরে বাংলাদেশ তাদের 4th লার্জেস্ট রেমিটেন্স সেন্ডিং কান্ট্রি, +- 5 লাখের বেশি ভারতীয় এখানে কাজ করে। তারপরে ভারতের যে ব্যবসা বাণিজ্যের যে পরিমাণ, সেটিও খুব উল্লেখ করার মতো। তার উপর প্রতি বছর তারাই বলে থাকে 14 থেকে 16 লাখ মানুষকে ভিসা দিয়ে থাকে, যারা মূলত চিকিৎসা সহ পর্যটন সহ নানান কাজে যায়। তারপর বড় প্রতিবেশী দেশ বাংলাদেশ, তার জন্য একটা বিশাল বাজার। তো সব মিলিয়ে আমরা কেউ কিন্তু কাউকে সাথে এই যে টানাপোড়েন, অস্বস্তি, অবিশ্বাসের সম্পর্কটা থাকাটা অ্যাফোর্ড করি না। সুসম্পর্ক আমরাও চাই, কিন্তু আমার মনে করি যে সম্পর্কটা হওয়া উচিত পারস্পরিক শ্রদ্ধা, সম্মান, সার্বভৌমত্বের ভিত্তিতে। যে প্রতিবেশী হিসেবে ভারতের দিকটা আমি দেখব, তেমনি ভারতও আমাদের বিষয়গুলোকে গুরুত্বের সাথে দেখবে। তাতে করে এই সম্পর্কটা এগুনোটা সহায়ক হয় এবং মানুষ যাতে বিশ্বাস করে যে এই একটা সুপ্রতিবেশী সুলভ আচরণ একে অন্যের সাথে করছি, তাহলে সেটা টেকসই হবে। শেখ হাসিনার অবস্থানটা কি এখন? শেখ হাসিনার অবস্থানটা নিয়ে আমি যদি বলি যে সর্বশেষ ব্রিফিংয়ে যেটা বলা হয়েছিল, উনি অ্যাডভাইজার যেটা বললেন যে অফিসিয়ালি তাদেরকে কিছু জানায়নি। এবং আমরা আজকেও দেখেছি ডক্টর ইউনূস বলছেন তিনি যদি অপরাধ করে থাকেন তাহলে এনে বিচার করা হবে। এবং সেটি তো নিশ্চয়ই সরকারের অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তের বিষয়ে। আমরা জানি এটা ট্রাইব্যুনাল হয়েছে, বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, এর মধ্যে ইউএনও যুক্ত হয়েছে। তারা তারা কিন্তু আবার ইন্ডিপেন্ডেন্টলি একটা ইনভেস্টিগেশন করে এক ধরনের সাজেশন দিবে। তারা কিন্তু সরাসরি ট্রাইব্যুনালের প্রসেসের সাথে যুক্ত থাকবে না, যেহেতু আমাদের যে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, সেটা কিন্তু জাতিসংঘ মেনে করে না। তো একটু আগে শুরুতে আমরা যেটা বলছিলাম, এই ভিজিটটা মোর অর লেস বিজনেস ওরিয়েন্টেড ছিল এবং সেখানে
রাজনীতি থেকে শুরু করে নানান বিষয়ে কিন্তু ডক্টর ইউনূস খুব খোলামেলা কথা বলেছেন এবং উনি দেশে যেটা বলেননি ওয়ার্ল্ড ব্যাংকের সাথে IMF এর সাথে এমডির সাথে আলোচনা সেটা পরিষ্কার করে বলেছেন যে সংস্কার প্রক্রিয়ার পরে রাজনৈতিক উত্তরণটা কিভাবে হবে। তো এখন শেখ হাসিনার প্রসঙ্গে যেটা বলছেন উনি তো আজকে ক্যাটাগরিক্যালি খুব স্পষ্ট করে বলেছেন যে বিচার করার জন্য তাকে দেশে ফিরত আনা হবে। তো একটা প্রসেসের মধ্যে সেখানে যেতে হবে। এখন আমাদের অপেক্ষায় থাকতে হবে যে অন্তর্বর্তী সরকার তাকে ফেরানোর জন্য কি করতে যায় বা কিভাবে করবে। উনি আসলে এখন তো ওনার নাগরিকত্ব কি এখন এই মুহূর্তে, মানে আপনি এটা পাসপোর্ট বাতিলের প্রেক্ষাপটে নিশ্চয় বলছেন, এটিও কিন্তু খুব স্পষ্ট নয়। কিন্তু আবার এটাও মনে রাখতে হবে দালাই লামা সহ ভারত কিন্তু একাধিক বিশ্ব নেতাকে তার দেশে রাজনৈতিক আশ্রয় দিয়েছিল, কিন্তু সরকারিভাবে কিন্তু আমাদের সাথে এই বিষয়ে যদ্দূর আমাদের কাছে যে খবর কোনো রকমের কমিউনিকেশনটা হয়নি, অফিসিয়াল কোনো কমিউনিকেশন হয়নি। কাজে এই জিনিসটা খুব স্পষ্ট না। আমরা যদি ধরেই নিই ব্ল্যাঙ্কেট ওয়েতে সে লাল পাসপোর্টগুলোতে বাতিল করা হয়েছে এবং অন্তর্বর্তী সরকারই সেটা বাতিল করেছিল, তো জিনিসটা এখনো স্পষ্ট না। কিন্তু আমি মনে করি খুব শার্পলি উনি প্রথমবারের মতো এই কথাটা বলেছেন বিচারের বিষয়টা এবং তাকে দেশে ফেরত আনার প্রসঙ্গটি। তো চীনের একটা খবর আছে, চীনের সঙ্গে হবে নতুন অধ্যায়, পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বৈঠক। নতুন অধ্যায় বলতে যদি আমি এভাবে দেখি যে এই পরিবর্তনটা বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনটা 5 তারিখ হলো, তাতে করে অবভিয়াসলি আমরা খুব দেখছিলাম যে এটা ভারত এবং ভারতের সাথে যেমন আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠতা ছিল, চীনের সাথে কোনো অংশে কম ছিল না। সেটাই আমরা প্রমাণ পেয়েছি 18 সালের নির্বাচনে জয়লাভের পর তৎকালীন চীনা রাষ্ট্রদূত ক্রিস্টেলের নৌকা এনে শেখ হাসিনাকে রিকোয়েস্ট করেছিলেন। এবারও যখন হয় সেখানে ভারত আগে যাবে কি চীন আগে যাবে এমন একটা প্রতিদ্বন্দ্বিতা ছিল। ইভেন দিল্লি সফর হবে আগে না বেইজিং সফর হবে, এই টানাটানি কিন্তু আমরা দেখেছি। তো সেই জায়গাতে এই পরিবর্তনের ফলে চীন এবং ভারতের পাশাপাশি চীনের সাথে একটা দূরত্ব তৈরি হয় কিনা এমন একটা আলোচনা কিন্তু আছে এবং সেই আলোচনাটা আপনার ফেলে দেওয়ার সুযোগ নেই, যেহেতু যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের সাথে একটু যখন আমরা ঝুঁকে পড়ব, তো সেই জায়গাতে চীনের একটা আশঙ্কা থাকতেই পারে। ইভেন ধরুন নেপালে যে পরিবর্তনটা হয়েছে, ডিএফসি তার কাছে ফাইন্যান্স পেল, 6 বছরের মাথায় প্রথম কোনো নেপালি পররাষ্ট্রমন্ত্রীকে ওয়াশিংটনে নেওয়া হলো। তো আমরা জানি বরাবরই নেপাল কিন্তু চীনের প্রভাবে থাকা একটা দেশ, তো সেখানে আমেরিকার দিকে একটু টিল্ট হয়ে গেছে। শ্রীলঙ্কায় যে পট পরিবর্তন হয়েছে সেখানেও কিন্তু চীনের স্বার্থটা কিছুটা হানি হয়েছে। তো স্বভাবতই বাংলাদেশে পরিবর্তনের ফলে চীনের মধ্যে একটা উদ্বেগ উৎকণ্ঠা থাকতেই পারে। তো সেই জায়গায় আমি যতদূর জানি যে বৈঠকটা ঠিক পূর্ব নির্ধারিত ছিল না, অন্তত সূচি অনুযায়ী 3 দিন আগেও। তো চীনের আগ্রহী হয়েছে এবং প্রধান উপদেষ্টা তার সাথে যে 2 উপদেষ্টা ছিলেন, পররাষ্ট্র উপদেষ্টা এবং জ্বালানি খনিজ সম্পদ উপদেষ্টা ফজল কবির খান, তিনি সব পুরো টিম নিয়ে মিটিং করেছেন। বেশ লম্বা একটা আলোচনা হয়েছে এবং আলোচনায় সেখানে প্রধানমন্ত্রী প্রেস সচিবে বলেছেন যে ডক্টর ইউনূস বলছেন যে ডক্টর ইউনূস এবং চীনের কাউন্সিলর ওয়াং ই যে সম্পর্কের একটা নতুন অধ্যায় বলতে এই যে এঙ্গেজমেন্টটা হচ্ছে এবং এঙ্গেজমেন্ট দিয়ে তারা মনে করছে যে ডিসরাপশন হতে পারে, সেই ডিসরাপশন নাও হতে পারে, এই এক্সপেকটেশন থেকে তারা বলছে। এবং যে টুইটটা করা হয়েছে ওখানে পরিষ্কার বলা আছে, আমরা জানি যে 2016-তে শি জিনপিং আসার পর এক ধরনের এলিভেশন হলো স্ট্র্যাটেজিক কোঅপারেশন। তো সেই ইকোনমিক স্ট্র্যাটেজিক কোঅপারেশনে যাওয়ার একটা সুযোগ আছে। আর একটা জিনিস বলে শেষ করতে চাই, চীনকে আমরা বরাবরই অনেকে মনে করি অবশ্যই অর্থনৈতিক স্বার্থটা দেখে, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে যদি তাকাই তার উলফ ডিপ্লোমেসি দিয়ে সে প্রমাণ করেছে অর্থনীতির বা ব্যবসার পাশাপাশি সে কিন্তু পলিটিক্যাল একটা ক্লাউড তৈরি করতে চাচ্ছে এবং তৈরি করার কিছু নজিরও আমরা দেখি। তো সেই জায়গাতে এই পট পরিবর্তন তো স্বাভাবিকভাবেই তার মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা তৈরি করতেই পারে। আপনার নিশ্চয় মনে আছে বিএনপি ঐতিহাসিকভাবে চীনের খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। তাইওয়ানের অফিস খোলা নিয়ে বিএনপির সাথে চীনের দূরত্ব তৈরি হয়। জিনিসটা এমন তেক্ততা পৌঁছেছিল যে খালেদা জিয়ার জন্মদিনে ফুল পাঠিয়ে সে ফুল প্রত্যাহার করে নিয়েছিল, উইথড্র করে নিয়েছিল। কিন্তু এবার আমরা দেখলাম রাজনৈতিক পট পরিবর্তনের পর চীনা রাষ্ট্রদূত গিয়ে শুরুতেই গিয়ে বিএনপি নেতাদের সাথে গুলশান অফিসে দেখা করেছেন, প্রকাশ্যে এসেছেন, যদিও এটা ব্যাকগ্রাউন্ডে 2-3 মাস ধরে কাজ হচ্ছিল। তার মানে চীনেরও কিন্তু চেষ্টা এবং উদ্যোগটা অনেক বেশি, যাতে করে একদিকে না থেকে পলিটিক্যাল অন্যান্য অ্যাক্টরসগুলোর সাথে এঙ্গেজ হওয়া যায়। তো সব মিলিয়ে ওই এঙ্গেজমেন্ট থেকে চীনের দিক থেকে এই কথাটা আসছে, সম্পর্কের একটা নতুন অধ্যায়। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মতি ভাই। দর্শক মণ্ডলী, আজ পর্যন্তই। আপনার সবাই ভালো থাকুন। শুভরাত্রি।